সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বিষয়টি বাঁকা মেরুদণ্ড এবং তার চিকিৎসা। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, প্রাক্তন বিভাগীয় প্রধান, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাঁকা মেরুদণ্ড। শুনতে ব্যাপারটা কেমন লাগে? তো আসলে একটা বাচ্চা যখন বাঁকা মেরুদণ্ড নিয়ে ভোগে, সে সোশ্যালি এবং নিজে মেন্টালি অনেকটাই আপসেট থাকে। স্যারের কাছে জানতে চাইবো, স্যার, কেন হয় এই বাঁকা মেরুদণ্ড? ধন্যবাদ। এক নম্বর হলো, যদি আমরা এই মডেলটাকে আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে যে মেরুদণ্ড যখন আমরা সামনের থেকে দেখি তখন কিন্তু মেরুদণ্ড একদম স্ট্রেট, সোজা। কিন্তু যখন সুস্থ মেরুদণ্ড যদি আমরা পার্শ্বের থেকে দেখি, যে কোনো একটা সাইড থেকে দেখি, তখন কিন্তু এই মেরুদণ্ডটা কিন্তু বাঁকা। কীরকম বাঁকা? যে ঘাড়ের দিকে সামনের দিকে বাঁকা, পিঠের দিকে উল্টা দিকে বাঁকা, মানে কাইফোসিস। আবার একদম নিচের দিকে কোমরের দিকে এরকম কিন্তু আমার সামনের দিকে বাঁকা, উল্টো হয়ে যাবে পুরো ব্যাপারটা। অর্থাৎ কিনা এই সামনে থেকে আমরা একদম স্ট্রেট দেখবেন, কিন্তু যখন আমরা সাইড থেকে দেখব কিছু জায়গায় বাঁকা, অনেকটাই এস সাইনোয়াস এই টাইপের। হ্যাঁ, মানে যা আছে তার উল্টো হয়ে যাবে। ঘাড়ের দিকে হলে আমরা বলি একদম লর্ডের মতো, লর্ডোসিস। কোমরের দিকেও লর্ডোসিস, যাতে আমাদের ঘাড়টাকে সোজা রাখতে সাহায্য করবে, কোমরটাকে দাঁড়িয়ে রাখতে সাহায্য করবে এই লর্ডোটিক কার্ভেচার। আর বাকিটা যেমন একদম নিচে এবং পিঠের দিকে কিন্তু আমরা একটু সামনের দিকে কুঁজো। এখন বাঁকা বলতে যেটা আমরা বোঝাই সেটা হলো এই যে সামনের থেকে যখন আমি স্ট্রেট দেখব, এটাতে যে সাইডে বাঁকা হয়ে যায়, এটাকে আমরা সাধারণত বাঁকা বলি। আরেকটা আছে যেটা হলো মানে একদম সামনের দিকে বাঁকা, কাইফোসিস। ওইটা নিয়ে আমাদের বেশি কনসার্ন না। যে বয়সের কথা বললেন, যে বিভিন্ন বয়সে বাঁকা হইতে পারে, বাট ইয়াং বয়সে যে বাঁকাটা হয় এটাকে আমরা বলি স্কোলিওসিস। এবং এই যে বাঁকাটা অনেক সময় জন্মগতভাবেও বাঁকা হয়ে আসতে পারে। সেটা কি? যে এই যে মেরুদণ্ডতে ধরেন অনেকগুলো হাড় মিলে আমরা বলি একটা ইন্ডিভিজুয়াল ভার্টিব্রা বা কশেরুকা। এইটা যদি সঠিকভাবে তৈরি না হয়, অর্থাৎ এই 33টা ভার্টিব্রা 5টা একই থেকে গেল, আলাদা আলাদা হলো না, অথবা 2-3টার একটার অর্ধেক হলো আর একটা হলো না, এইরকম যদি হয় এটাকে আমরা বলি কনজেনিটাল, অর্থাৎ জন্মগত ডেভেলপমেন্টাল, যেভাবে জন্ম সময় তৈরি হওয়ার কথা সেরকমভাবে হয় নাই। অনেকটার অর্ধেক হয়, অনেকটা 3-4টা মিলে একটা থাকে, এটা হলো একটা জন্মগত ভার্টিব্রা যদি এরকম থাকে বাঁকা, এটা ঠিক জন্মের পরপরই দেখা যাবে বাচ্চাটা একটা স্বাভাবিক মেরুদণ্ড না, এটা হলো একদিকে বাঁকা থাকতে পারে, উঁচু হয়ে থাকতে পারে। আবার অনেক সময় এটা এমনিও বোঝা যায় না, যখন বাচ্চাটা বসে, দাঁড়ায়, হাঁটায়, তখন আমরা বুঝি। এবং এটাকে জন্মগত ত্রুটির জন্য কিনা এটা এক্সরে না করলে অনেক সময় আমরা উপর থেকে বোঝা খুব ডিফিকাল্ট। যদি একদম জন্মের পরেই বাঁকা না হয়ে যায়, কিন্তু 4 বছর 5 বছর পরে বাঁকা হইলো, তখন এক্সরে করলে বোঝা যাবে তার কিছু জায়গা হয়তো তৈরি হয় নাই। এটা হলো এক ধরনের। আরেকটা আছে যেটা যে আপনার শতকরা 70% কোনো কারণ নাই, কিন্তু এই মেরুদণ্ড আস্তে 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 একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, যেটা আমরা ইডিওপ্যাথিক। কোনো কারণ নাই কিন্তু মেরুদণ্ড হাড় বাঁকা। এইটা যে স্কোলিওসিস, এইটা আমাদের খুব বেশি প্রবলেম। এবং এইটা দেখা যাবে যে এই 10 বছর থেকে 18 বছরের যে বাচ্চাগুলো এবং মেয়ে বাচ্চাদের একটু বেশি হয়, ডান দিকে একটু বাঁকা থাকে। এই যে স্কোলিওসিস, এর কারণ নাই। এবং এই যে বাঁকাগুলো, এটা একটা ধরেন রোগীর জন্য তো বটেই, কারণ প্রত্যেক মানুষ চায় যে আমি দেখতে সুন্দর হব। তো একটা এই 12-13 বছরের ছেলে বা মেয়ে যখন দেখবে যে আমি দেখতে কুৎসিত হয়ে যাচ্ছি, একদিকে আমি বাঁকা হয়ে যাচ্ছি, এবং অনেক সময় কিন্তু সাথে বাঁকার সাথে উঁচু হয়ে যাওয়া পেটটা মনে একদিকে ঢুকে গেল, অনেক সময় দেখা যায় তার পাড়া একটু শর্ট হয়ে গেল, এবং হাঁটতে গেলে অনেক সময় লিম্পিং গেট, ব্যথা, এগুলো নিয়ে মানে ধরেন প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বড় যে রুগী তার তো থাকেই, কিন্তু বাবা মা, বিশেষ করে যদি মেয়ে বাচ্চা হয়, মানে প্যারেন্টসরা, বাবা মা খুবই বেশি অরিড হয়ে যায়। আলটিমেটলি এটা একটা শুধু তার পারিবারিক বার্ডেন না, একটা সোশ্যাল বার্ডেন হয়ে যায়। যে কারণের জন্য আমরা বলি যে এই যে মেরুদণ্ডের বাঁকা, এটা যদি শনাক্তটা আর্লিতে হয়, চিকিৎসাটাও কিন্তু আর্লিতে করলে খুব ভালো ফল পাওয়া যায়। আর এক ধরনের বাঁকা যদি আপনি বলেন, সেটাও যেমন আমরা যক্ষাজনিত কারণে বা কোনো কারণে ইনফেকশন হয়েও আমরা এই বাঁকা মেরুদণ্ড দেখতে পাই। আরেকটা হলো লাস্টে যেটা আমরা বলি
বয়সজনিত বাঁকা, যেটা হলো ডিজেনারেটিভ স্কোলিওসিস। তো এইটার সংখ্যা খুবই কম, বাট আমাদের 70% যে বাঁকাটা পাই সেটা কিন্তু কারণ থাকে না। আর বয়সজনিত বাঁকা সাধারণত ধরেন এই বাঁকা নিয়ে অনেকেই চলতে পারে, চলে যায়, খুব যে বেশি ডিফর্মিটি ডেভেলপ করে তা না। মানে খুব রেয়ারলি আমরা এটাকে যদি চিকিৎসার কথা বলি যে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট খুবই কম লাগে, খুব মানে রেয়ারলি আমরা সার্জারি করে এটাকে কারেকশন করি। কিন্তু ইয়াং বয়সের যে বাঁকা, যেটা আমরা বলি অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস, এইটা কিন্তু খুব বেশি ঝামেলার। 12 বছরে 13 বছরে যে বাঁকাটা থাকলো, দেখা যাবে এটা ক্রমান্বয়ে 18-20 বছর পর্যন্ত বাঁকা বাড়তেই থাকে। এবং এই বাঁকার আমাদের একটা মেজারমেন্ট আছে যে কতটুকু বাঁকা হলে আমরা তাকে কি চিকিৎসা দেব, বাবা মাকে আমরা কি অ্যাসুরেন্সটা দিব, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বা এটার ভবিষ্যৎটা কতটুকু খারাপ হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। বাবা মা খুব অরিট হয়ে যায় যে এটা কি চিকিৎসা, যদি সারা জীবন কি সে বাঁকাই হইতে থাকবে কিনা। তারা তো আর জানে না যে একটা লোক হয়তো 18 বছর বা 20 বছর পর্যন্ত সে লম্বা হবে, 25 বছরের পরে আর কোনো লম্বা হওয়ার কোনো চান্সই নাই। তাহলে এই যে জিনিসগুলো ধরেন মেয়েদের ক্ষেত্রে একটু আগেই তার, এটা আমরা বলি এপিফাইশিয়াল ক্লোজার, যে তার লম্বা হওয়ার আর সুযোগ নাই। ছেলেদের একটু দেরিতে 1 বছর বা 2 বছর। তাহলে এই যে টাইমগুলোর মধ্যে যে বাঁকার যে লিমিট, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের একটা মেজারমেন্ট আছে, আমরা বলি যে এটা কবস অ্যাঙ্গেল। এই কবস অ্যাঙ্গেলটা ধরেন যদি <40 হয় তাহলে ধরেন এক ধরনের, <20 হয় এক ধরনের, আর যদি 40-এর বেশি হয় তাহলে আরেক ধরনের। 40 ডিগ্রির বেশি যখন হবে তখন এটাকে সার্জারি লাগবেই। আর 20 থেকে 40 যদি থাকে তাহলে আমরা এক ধরনের ব্রেস বলি, ব্রেসিং, খাসার মতো এটা সাপোর্ট দেওয়া। যেমন অনেকটা একটা গাছ লাগালেন আপনি ছোটোবেলায়, ওটা কোনো কারণে বাঁকা হয়ে গেল, পড়ে গেল, ওইটাকে আপনি ধরে সোজা করে সাপোর্ট দিলেন, একটা স্টিক দিয়ে একটা কাঠি দিয়ে লাগিয়ে দিলেন, ও কিন্তু আস্তে 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 সোজা হয়ে গেল, বড় হইতে থাকলো। যখন আপনারা এটা করে দেন তখন লাইফের পরিবর্তনটা আসলে কেমন আসে? একটা কথা বলি যে এটা হলো যে বাচ্চারা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে চায় না। কেন, যে ছোট মানুষ যখন উচ্চ চাপে লাফালাফি দৌড়াদৌড়ি, কিছুটা হলো রেস্ট্রিকশন হয়ে যায়। এবং এটা কিন্তু লং টাইম ব্যবহার করতে হয়, 24 ঘন্টার প্রায় 22-23 ঘন্টা ব্যবহার করতে হয়। বাচ্চারা এটা নিয়ে দেখতে বোঝা যায় কেমন উঁচু হয়েছে। ধরেন একটা ড্রেসের উপরে পড়লো, সে খেলার মাঠে গেলে তার ফ্রেন্ডরা তাকে ধরেন একটু টিচ করবে, এবং দেখতে তাকে মনে হবে যে সে একটা কী বলে অসুস্থ বাচ্চা। স্কুলে যখন যাবে, ছেলে হোক মেয়ে হোক, তার ফ্রেন্ডরা যখন বলবে, তো যে কারণে জন্য অনেক ক্ষেত্রেই এই মেয়ে বা ছেলে তারা কিন্তু ব্যবহার করতে চায় না। এবং এটা ধরেন যদি আমরা আন্ডার গার্মেন্টসের মতো আমরা ব্যবহার করি, যে কাপড়ের নিচে অনেক সময় একদম খুব ভালোভাবে যদি ওয়েল ফিটিং হয়, তাহলে ধরেন অনেক সময় খুব একটা বেশি সমস্যা হয় না, বাচ্চারা ব্যবহার করে। কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে চায় না। যাই হোক, তারপরেও আমরা বলবো যে অনেক ক্ষেত্রে আছে যে আমরা এটা কিন্তু ব্যবহার করলে এরা আর বাড়ে না, এবং যতটুকু আছে অনেকটাই কমানো সম্ভব। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে এই যে বাঁকাগুলো আমরা বলি ফ্লেক্সিবল, মানে বাঁকা আবার খুব শক্ত না, বাঁকা কিন্তু খুব নরম, যেটা একটু নরম প্রকৃতির, অর্থাৎ ম্যালিয়েবল, বাঁকাটাকে আমরা সোজা করতে পারি সাপোর্ট দিয়ে, ওগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো সার্জারি লাগে না এবং কারেকশন হয়ে যায়, এটা কারেকশন করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আছে যে একদম আর্লি বয়সে হলো এবং বাঁকাটার পরিমাণ অনেক বেশি, এবং এটা রিজিড ভ্যারাইটি, শক্ত, কোনোভাবেই তাকে সাপোর্ট দিয়ে কোনো তার এই বাঁকাটাকে চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে কিন্তু আর্লি স্টেজেই তার জন্য অ্যাডভাইস থাকে আমাদের সার্জারি করা। কারণ এটা ধরেন যখন বাঁকা হইতেই থাকবে, সে বড় হবে, বাঁকা হইতে হইতেই মানে বড় হবে, তাতে কি হবে, প্রবলেম হবে যে একটা লোক ধরেন যতটুকু লম্বা হবে সে কিন্তু ততটা লম্বা হবে না, সো সে খাটো থেকে যাবে, প্রবলেম। আবার আরেকটা হলো যে এই যে খাটো থাকলো, বাঁকা হয়ে গেল, একদিকে কিন্তু আপনি বেশি সময় হেরে থাকতে পারবেন না। আপনি ধরেন যদি আমরা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমরা হয়তো বাঁকা থাকতে পারবো, তারপর কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। আর যখন অনেক বাঁকা হয় তখন ফুসফুসের মধ্যে তার চাপ পড়ে, কারণ একদিকে চাপ থেকে একটা ফুসফুসে ছোটো হয়ে যায়। আমরা যখন বুক ফুলে শ্বাস নেই, তার কিন্তু শ্বাস নিতে পারে না। আবার পেটটা একদিকে যখন চেপে থাকে, পেটের ভিতরে স্পেসটা কমে যায়, তখন অল্প খেলে মনে অনেক বেশি খেয়ে ফেলতেছে, সমস্যা। এবং ধরেন এই যে ধরেন প্রতিনিয়ত যদি ধরেন আমরা দুইটা ফুসফুস থাকবে, একটা ফুসফুসের অনেক চাপ, আরেকটা ফুসফুসের স্ট্রেস বেশি পড়ে, তাহলে আমরা যে পরিমাণের অক্সিজেন আমার দরকার, আবার যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে ফেলে দেওয়া দরকার, এইটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, হয় না। তাতে কী হবে যে আস্তে আস্তে তার কিন্তু একটু রেসপিরেটরি ডিস্ট্রেস, তার শ্বাসকষ্ট শুরু হয়। আর এই রেসপিরেটরি ডিস্ট্রেসের সাথে কিন্তু হার্টেরও
আপনার হলো রিলেশন আছে। অনেক সময় হার্ট স্ট্রেস পরে হার্ট বিট বেড়ে যায়, হার্টের উপরে লুট পড়ে যায়, তাকে বেশি পরিমাণ অক্সিজেন ডিমান্ড মিট আপ করার জন্য, বেশি পরিমাণ তার কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে মানে আউট করার জন্য লাংস এবং হার্টের যে এই যে সমন্বয় এটা কিন্তু হারিয়ে ফেলে। আবার অনেক সময় দেখা যাবে যে নিচের দিকে যদি বাঁকা থাকে, অনেক বেশি বাঁকা, বিশেষ করে মেয়ে বাচ্চাদের যখন অ্যাডাল্ট হবে, ম্যাচিউরড হবে, তার পেটে বাচ্চা আসবে, তার ওখানে যে অনেক বড় স্পেস কম থাকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, সুস্থ মেরুদণ্ড। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, সুস্থ মেরুদণ্ড। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে আসলে কত ধরনের সমস্যা, তো আমরা একটা প্রেজেন্টেশন দেখি। হ্যাঁ, আমরা একটু দেখি যে এটা কি চিকিৎসা কিভাবে করলে ভালো হয় সেটা আমরা। যেমন দেখেন, একটা বাচ্চা, মাত্র 14 বছরের একটা বাচ্চা মেয়ে, এবং এটা কিন্তু কোনো কারণ নাই, এবং লম্বা একটা জায়গা, একদম প্রায় ঘাড়ের নিচ থেকে পিঠের উপর থেকে একদম কোমর পর্যন্ত তার বাঁকা। এটা দেখেন, যদি এক্সরেটা আপনি দেখেন, একদম তার ডান সাইডটা কিন্তু আর যেটা পুরাটাই বাঁকা, তার ডাবল কার্ভ আমরা বলি, নিচেও বাঁকা উপরেও বাঁকা, এবং বাম সাইডে কিন্তু তার শোল্ডারটা এলিভেটেড, উঁচু হয়ে আছে, ঘাড়টা একদিকে বাঁকা, এবং প্রতি মুহূর্তে কষ্ট। এবং এই বাচ্চাগুলো সবচেয়ে বেশি সাইকোলজিক্যালি খুব আপসেট হয়ে যায়, মেন্টালি তারা খুব ডিস্টার্ব থাকে। বাচ্চা বড় হচ্ছে কিন্তু সে বাঁকা, বাবা মার কাছে একটা বিরাট হেডেক। বিশেষ করে যদি মেয়ে বাচ্চা, সে যদি ফিমেল হয়, এই মেয়ে বাচ্চাটাকে তাদের মনে করে যে বিয়ে শাদী তার দিতে পারবে না, এটা তার নিজের একটা বার্ডেন, সোশ্যাল একটা বার্ডেন, মেন্টাল সাইকোলজিক্যাল ট্রমা। হ্যাঁ, এবং এটাকে মনে করেন যে এটা তো একটা, যেটাকে আমরা বলি পঙ্গুত্ব, তার মানে এই মেয়েটাকে একটা সুস্থ বাচ্চা না। তার এই বাচ্চাটাকে কিন্তু ধরেন আমরা ট্রাই করছি ফার্স্টে, তার 14 বছর, হাড়গুলো তার ম্যাচিউর হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবে ফ্লেক্সিবল না, অর্থাৎ কিনা তাকে আমরা চাপ দিয়ে যে সোজা করা এটা সম্ভব হয় না। তাহলে এখানে কোনো এজ লিমিট রয়েছে যে ম্যাচিউর হওয়ার আগে করলে বেশি বেনিফিটস দেখা যায়? যেমন দেখেন যে আমরা বাম দিকে ডান দিকে কাত করাইছি, যে এটা যে ফ্লেক্সিবিলিটি দেখার জন্য অনেক বাঁকা, উপরের দিকে অনেক বাঁকা হয়ে আছে। সো এই ক্ষেত্রে যদি ধরেন ইয়াং বয়স হয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল ভ্যারাইটি হয়, কিন্তু ওই যে ক্ষেত্র বিশেষে আছে অনেক শুরুর থেকে অনেক শক্ত, ওগুলোকে শুরুতেই যে বয়সে হোক তাকে সার্জারি করতে হয়। যেমন এটা যদি আমরা সিটি স্ক্যান করি, তাহলে দেখেন যে তাকে এখন রিয়েল সিনারিওটা বোঝা যায় যে কোন জায়গায় সে কতটুকু বাঁকা হয়ে গেছে। এগুলোকে যখন ওই যে ব্রেস পরে সাপোর্ট দিয়ে কারেকশন করা না যাবে, তখন বাচ্চার প্যারেন্টসকে বলতে হয় যে এটা কিন্তু বাবা আপনার এটা যাবে না, এবং দিন যাবে এটা আরও বাঁকা হইতে থাকবে, অনেক যখন বেশি বাঁকা শক্ত হয়ে যাবে, সার্জারি করাও তখন ডিফিকাল্ট। তখন এটা মানে এইটার বড় একটা ভয় থাকে, অনেক সময় জোর করে সোজা করলাম, শক্তি দিয়ে সোজা করলাম, প্যারালাইসিস হয়ে যেতে পারে, ভয় থাকে। তার ভিতরে তো নার্ভ রয়েছে। তা আপনি এই যেমন আমাদের এটা দেখেন যে আমরা যে সার্জারি করি, এখন দেখেন একদম স্ট্রেট, নিচের থেকে উপর পর্যন্ত একদম সোজা হয়ে গেল, এখন এটা একদম স্ট্রেট হয়ে গেছে। এখন এইটাই হলো আমাদের যদি দেখেন এই বাম দিকের দুইটা অপারেশনের আগে সামনে ঝুঁকলে কেমন উঁচু হয়ে গেছে ডান দিকে, এবং দেখেন ওই মেয়েটার চুলের সাইডটা নিচু, অপোজিট সাইডে কেমন বাঁকা, ঘাড়ের উপরটা কেমন মোটা হয়ে গেছে, এবং পিঠের উপরে দেখেন সে উঁচু হয়ে আছে। এবং আরেকটা জিনিস যে একদিকে ডান পাশে কিন্তু তার ভিতরে ঢোকা, এই মেয়েটাকে দেখেন এখন ফাইনালি যে আমরা একদম সার্জারি করি 2-3 দিন পরে, সে একদম ব্যালান্সড, শোল্ডার দুইটা একই লেভেল আছে, পেলভিসটা একই আছে। আপনি দেখেন সে যদি সামনে ঝুঁকে এখন আর ওই উঁচু হওয়ার সম্ভাবনা নাই, এক্সরেতে আমরা দেখলামই। তার বেনিফিট হলো যে আমরা সার্জারি অফকোর্স এটা কমপ্লিকেটেড, এবং আমরা বলি যে ফাইনালি যদি আপনার তাকাই দেখেন যে কেমন বাঁকা ছিল উপরে নিচে, আর একদম সোজা হয়ে গেল। আমাদের সেন্টারে একটা মেশিন আছে যেটাকে আমরা নিউরো মনিটরিং, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই ধরনের বাঁকা মেরুদণ্ড, কমপ্লেক্স ডিফর্মিটি, এটাকে যদি আপনি কারেকশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে ডিভাইস, যে একটা মেশিন, এই মেশিন না থাকলে সেখানে সার্জারি করা উচিত না। এইটা আপনাকে বড় গাইড করে। কি গাইড করে? যে আমরা যখন সার্জারি করতে যাব, আমরা যখন আস্তে আস্তে এই বাঁকাটাকে সোজা করি, নার্ভের কথা যেটা বললেন, স্পাইনাল কর্ডের উপরে কোন লেভেলে কতটা চাপ পড়লো, এবং এই চাপটার জন্য তার কি কোনো প্যারালাইসিস হচ্ছে কিনা,
বা তার প্যারালাইসিস হতে পারে কিনা, এর এক ধরনের সিগন্যাল আছে, রেড, ইয়েলো, গ্রিন। যখন গ্রিন সিগন্যাল ফাইন, যখন ইয়েলো ইকুইভোকাল, যাবো কি যাবো না, রেড হলে নো। সো এই যে বাঁকাটা 100-এ 100 সবসময় সোজা করার প্রয়োজনও নাই, করা সম্ভবও না। কারণ আমি সার্জন হিসেবে করতে পারবো, কিন্তু আমি যে পুরাটাকে বাঁকাটাকে সোজা করি, তার একদম প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কারণ তার থাকে, নার্ভের উপর একটা প্রেসার পড়বে। প্রেসার পড়বে। সেই কারণের জন্য যে যতটুকু তাকে সোজা করলে তার এই নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট হবে না, বাট মোরলেস তাকে দেখতে যেটা সুন্দর, যেটা আমরা বলতে চাই যে আমি সার্জারিটা কেন করব, কেন ওই রিস্ক নেব। এক নম্বর হলো তার বাঁকাটা সোজা হলো, 2 নম্বর যে দেখার যে সৌন্দর্য, যে আমি যে দেখতে আগের থেকে আমি কুৎসিত ছিলাম, এখন আমি সৌন্দর্যটা আমার বাড়ছে, ভালো হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার একদিকে শোল্ডারটা এরকম উঁচু ছিল, আমি এখন একটা ব্যালেন্স, আমার দেখতে 2 পার্শ্বের সমান। আমার ঠিক কোমরটা একদিকে উঁচু, পিঠটা একদিকে উঁচু হয়ে বাঁকা হয়ে গেছে, আমার পেটটা মনে একদিকে ঢুকে আছে। এই যে জিনিসগুলো আর নাই। একটা স্বাভাবিক সুস্থ বাচ্চা, হেলদি বাচ্চা যেমন তাকে দেখতে ইন অল অ্যাসপেক্ট সুন্দর লাগবে, ঠিক সেরকম সৌন্দর্যটা করার জন্যই কিন্তু এই সার্জারি করা। এবং আপনি জেনে খুশি হবেন, এই সার্জারি কিন্তু মানে যেমন আমাদের সেন্টারে আমরা প্রচুর করি, বাংলাদেশে মনে হয় আমাদের সেন্টার ছাড়া এখন পর্যন্ত সোফার যে কোথাও এত বেশি সার্জারি হয় নাই। আমাদের প্রায় 250-300 কেস হয়ে গেছে, তো এটা খুব ভালো ফল পাওয়া যায়। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকে আলোচনা থেকে আশার আলো দেখতে পাচ্ছি যে এত সুন্দর ম্যানেজমেন্ট। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24 এবং দর্শকদেরও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুধী দর্শক, আমরা যেটা জানলাম কাইফোসিস কিংবা হাড়ের বাঁকাজনিত যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান রয়েছে। সুস্থ সুন্দর জীবন আমাদের সকলের কাম্য। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে। ধন্যবাদ।